বাসে কুড়িয়ে পাওয়া একটা ব্যাগ ফিরিয়ে দিতে গিয়ে সেই বাসায় নিজের 12 বছরের আগে হারিয়ে যাওয়া মাকে দেখে আমি যেন কথা বলার শক্তিই হারিয়ে ফেললাম। এই ছেলে, কি হলো তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? তার কথা শুনে বুঝতে পারলাম তিনি আমাকে চিনতে পারেনি। আমি নিজেকেই সামলে কাপা গলায় বললাম, আসলে আন্টি, আজ সকালে বাসে একটা ব্যাগ পেয়েছি। ব্যাগের ভিতরে আপনার বাসার ঠিকানা, তাই এলাম। মা ব্যাগটার দিকে তাকিয়ে অস্থির নিঃশ্বাস ফেললেন, বললেন, আলহামদুলিল্লাহ, এই ব্যাগটার জন্যই তোমার আঙ্কেল কত চিন্তায় ছিল। আসো বাবা, ভেতরে আসো। এরপর ঘরের ভেতরে ডাক দিলেই, এই লাবণ্য, তোর বাবাকে ডাকতো, বল ব্যাগ পাওয়া গেছে। লাবণ্য, লাবণ্য নামটা শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাহলে কি আমার পরে আরও একজন এসেছে এই পৃথিবীতে, যাকে মা নিজের বুকের মধ্যে আগলে রেখেছে? মা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি হয়তো জানো না বাবা, এই ব্যাগটা আমার স্বামীর গ্রামের বাড়ির জমির দলিল সহ অনেক সরকারি কাগজপত্র ছিল। এইগুলো হারিয়ে গেলে আমরা বড় বিপদে পড়তাম। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমি কোনো উত্তর দিলাম না। আমার চোখে শুধু মায়ের মুখটাই আটকে ছিল। 12 বছর, এই 12টা বছরে একজন মানুষের অনেকটা বদলে যায়, কিন্তু মায়ের সেই হাসিটাই একটুও বদলায়নি। সেই হাসিটা যা দেখলে ছোটবেলায় আমার সব কষ্ট দূর হয়ে যেত, শুধু সেই মানুষটাই আজ আমাকে চিনতে পারছে না। আমার বয়স তখন 11 বছর, যখন মা একদিন হঠাৎ হারিয়ে গেলেন। বাবা শুধু বলেছিলেন, তোর মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন, আর কোনোদিনও ফিরবে না। আমি যতবারই জিজ্ঞেস করেছি কেন বাবা, ততবার চুপ করেই থেকেছেন। মা হারিয়ে যাওয়ার কয়েক মাস পর এক রাতে খবর এলো বাবা গাড়ি চাপায় মারা গেছে। কিন্তু গ্রামের মানুষ বলতো ওটা কোনো দুর্ঘটনা ছিল না, কেউ ইচ্ছে করেই বাবাকে মেরে ফেলেছেন। আজও সেই সত্যটা অজানা। তারপর 2 বছর দাদির কাছে মানুষ হয়েছি। অভাব, অনাহার আর অপমানের জীবন আর সহ্য করতে না পেরে একদিন টিকিট ছাড়াই ট্রেনের ছাদে উঠে ঢাকায় চলে আসি। সেই থেকেই শহরটাই আমার ঠিকানা। ঠিক তখনই একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন, বয়স 50-এরও বেশি হবে। তিনি ব্যাগটা খুলে সব কাগজপত্র দেখে অস্থির নিঃশ্বাস ফেললেন, বললেন, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি না থাকলে আজ আমি বড় বিপদেই পড়তাম। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমি কিছু বললাম না, কারণ আমার চোখ তখনও মায়ের দিকেই ছিল। ভদ্রলোক সেটা খেয়াল করে হেসে বললেন, কি ব্যাপার, আমার স্ত্রীকে এভাবে দেখছো কেন? আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে বললাম, না কিছু না। ঠিক তখনই ছোট্ট পায়ের শব্দ শুনে তাকালাম। 10 বছরের একটা মেয়ে দৌড়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। গোলগাল মুখ, দুটো বেনি করা চুল, পরনে গোলাপির ফ্রক। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, এই হলো আমার মেয়ে লাবণ্য। লাবণ্য মিষ্টি হেসে বলল, ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আব্বু সকাল থেকে শুধু ব্যাগের কথাই বলেছিল। আমি কিছুই বলতে পারলাম না, শুধু তাকিয়েই রইলাম। যদি সত্য আমার মায়ের মেয়ে হয়, তাহলে আমার ছোট বোন। হঠাৎ মনে হলো এই পৃথিবীতে আমার মায়ের রক্তের আরেকটা অংশ দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি আর চোখে মায়ের দিকে তাকালাম। মা পরম মমতায় সেই সোফায় বসে থাকা ভদ্রলোকের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। যে মা, যে অধিকার একদিন আমার বাবার ছিল, আজ অন্য একজনের। বাবার বুকের ভেতর তীব্র ক্ষোভ, অভিমান আর অসংখ্য অজানা প্রশ্ন একসঙ্গে জেগে উঠল যে মা নিজের 11 বছরের সন্তানকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এখানে এক অন্য সংসার ঘরে মুখে দিন কাটাচ্ছে। আমি আর থাকতে পারলাম না। ধীরে ধীরে উঠে পড়লাম। এখানে আর এক মুহূর্ত থাকার মানে নিজের বুকের ভেতর সব কষ্ট নিয়ে দম বন্ধ হয়ে যাওয়া। কিন্তু আমি এত সহজে হার মানব না। আমার বাবার মৃত্যু আর মায়ের নিকট হয়ে যাওয়া পিছনে রহস্য লুকিয়ে আছে, তা শেষ সত্যটা জেনেই ছাড়বো আমি। কোনো বললাম না, আমি আসি আন্টি, আমার ডিউটির সময় হয়ে গেছে। এই বলে দরজার দিকে হাঁটতে শুরু করলাম। পিছন থেকে মা ডাকলেন, আরে বাবা, একটু বসো, অন্তত মিষ্টিমুখ করে তারপর যাও। আমি আর পিছনে তাকালাম না। দরজার বাইরে এসে একটা গভীর নিঃশ্বাস ফেললাম। মনে শুধু একটাই কথাই বললাম, দেখা হবে মা, খুব শীঘ্রই আবার দেখা হবে। তখন হয়তো এমন কিছু সত্য সামনে আসবে যা আমাদের দুজনের জীবন বদলে যাবে। বাসার সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে এলাম। বুকের ভেতর তখন যেন ঝড় বইছে, চোখে পানি চলে এসেছিল, কিন্তু আমি তা জোর করে আটকে রাখলাম।
যে চোখ 12 বছর ধরে শুধু শূন্যতা আর অবহেলা দেখেছে, সেই চোখে আজ হঠাৎ কান্নার মায়া না। রাস্তায় নেমে একটা সিগারেট ধরালাম, ধোঁয়াটা বুকে ভরে টেনে আকাশের দিকে তাকালাম। মাথার উপরে মেঘলা আকাশ, ঠিক আমার জীবনের মতো। মা ভালো আছে, সুখে আছে, নতুন সংসার নিয়ে বেঁচে আছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার বাবার অপরাধটা কী ছিল? সেই রাতে বাবার জীবন শেষ হয়ে গেল, আর গ্রামের মানুষ কেনই বলতো এটা কোনো দুর্ঘটনা ছিল না? এসব প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। ডিউটির সময় হয়েছিল। গ্যারেজ ফিরে গাড়ির স্টিয়ারিং ধরতেই বুঝলাম আমার হাত কাঁপছে। আমি হয়তো পেশায় একজন সাধারণ মানুষ, কিন্তু আজ থেকে আমার জীবনের লক্ষ্য আর সাধারণ নয়। পরের দিন সকাল থেকেই বনানীর সেই এলাকায় ঘুরতে শুরু করলাম। মায়ের নতুন স্বামীর নাম এনামুল হক, খোঁজখবর নিয়ে জানতে পারলাম তিনি এলাকায় একটা কোম্পানিতে ভালো চাকরি করেন। সবাই তাকে একজন সৎ, ভদ্র এবং পরোপকারী মানুষ হিসেবেই চেনেন। কিন্তু মাইন্ড তো সম্পর্কে কেউ কিছু জানে না। লোকজন শুধু জানে 12 বছর আগে এনামুল হক সাহেবের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দুঃসম্পর্কের এক আত্মীয়কে বিয়ে করেন। সেই সময় নাকি তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। আমার মাথার উপর সব কিছু আরজোট পাকিয়ে গেল। দাদির মুখে শোনা ছোটবেলায় কিছু অস্পষ্ট স্মৃতি মনে পড়ল। বাবা খুব একটা ভালো ছিলেন না। ছোটবেলায় বুঝতাম তিনি প্রায় মায়ের গায়ে হাত তুলতেন, কিন্তু তাই বলে মা হঠাৎ করে কোথায় চলে গেলেন? সন্ধ্যায় আবার সেই বাসার নিচেই দাঁড়ালাম। উদ্দেশ্য ছিল কোনোভাবে এনামুল সাহেবের সঙ্গে একটু কথা বলা। ভাগ্য ভালো, তিনি তখনই বাসা থেকে বের হচ্ছিলেন। আমাকে দেখেই চিনে ফেললেন। বললেন, আরে তুমি সেই ছেলেটা না? কি যেন নাম তোমার? আমি একটু থেমে বললাম, শাহেদ আঙ্কেল। নামটা বানিয়ে বললাম। তিনি হেসে বললেন, হ্যাঁ শাহেদ, এখানে কি করছো বাবা? আমি বললাম, আসলে আঙ্কেল একটা পার্ট টাইম ড্রাইভিংয়ের কাজ খুঁজছি, যদি আপনার পরিচিত কোথাও। আমার কথাটা শুনেই তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আমার নিজের একটা গাড়ি আছে, ড্রাইভার না থাকায় এখন বের করি না আমি। তুমি চাইলেই কাল থেকে আমার গাড়ি চালাতে পারো। বেতন খুব বেশি না হলেও খারাপ হবে না। আমার বুকটা কেঁপে উঠল। নিয়তি বুঝে একেই বলে যে মায়ের খোঁজে 12 বছর কেটে গেল, আর সেই মায়ের ঘরের কাজ করার সুযোগ পেলাম। পরের দিন থেকে নতুন কাজ করা শুরু করলাম। গাড়ি নিয়ে ওদের বাড়ির সামনে দাঁড়াতেই লাবণ্য দৌড়ে নিচে নেমে এলো। হেসে বলল, আরে ব্যাগ ফেরত দেওয়া ভাইয়াটা আমাদের নতুন ড্রাইভার। ওর মুখে আনন্দের হাসি। আমি শুধু মৃদু হেসে তাকিয়ে রইলাম। আমার নিজের ছোট্ট পণ্য, অথচ ও জানেই না আমাদের শরীরে একই মায়ের রক্ত বইছে। দুপুরে এনামুল সাহেবকে অফিসে নামিয়ে দিয়ে গাড়িতে বসেছিলাম। হঠাৎ চোখ পড়ল, তিনি একটা ডায়েরি গাড়িতে ফেলে গেছেন। কৌতূহল সামলাতে না পেরে পাতাগুলো উল্টাতে লাগলাম। হঠাৎ ভেতরে থেকে একটা পুরনো চিঠি বেরিয়ে এলো। হাতের লেখাটা দেখেই বুকটা ধক করে উঠল। এটা তো মায়ের হাতের লেখা। কাপা হাতে চিঠিটা খুললাম। ভাঙা ভাঙা কথাগুলো পড়তে পড়তে মনে হলো আমার চারিপাশের পৃথিবী যেন থমকে গেছে। চিঠিতে লেখা ছিল, এনামুল ভাই ও আমাকে আর বাঁচতে দিবে না। ওই মহিলার সঙ্গে মিলে ও আমার সন্তানকে বিক্রি করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি রাজীবের এই নিষ্ঠুর রূপ আর সহ্য করতে পারছি না। ও জুয়া, অন্য নারীর নেশায় অন্ধ হয়ে গেছে। আমি যদি আজ পালিয়ে না যাই, ও আমার ছোট ছেলেটাকে শেষ করে দিবে। দূর থেকে আমি আমার ছেলেটাকে দেখে রাখবো, কিন্তু ওর সামনে আমি কখনোই যাব না। ও জানুক ওর মা মারা গেছে, তবুও আমার ছেলেটা যেন ওই মানুষটার হাত থেকে বেঁচে থাকে। চিঠিটা পড়তে পড়তে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তাহলে মা কোনো অপরাধ করেননি? মা আমাদের ছেড়ে যাননি, বরং আমাকে বাঁচানোর জন্য নিজের সংসার, নিজের সন্তান সব কিছু ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আর আমার বাবা, যাকে এতদিন নির্দোষ ভেবেছিলাম, তিনি নিজের পরিবার ধ্বংস করেছিলেন। তাহলে বাবার সেই কথাপ্রকৃত দুর্ঘটনা, সেটাও কি দুর্ঘটনা ছিল না? জোয়ার আড্ডা বা সেই অন্য নারীর সঙ্গে জড়িত কারো হাতেই কি বাবার মৃত্যু হয়েছিল? ঠিক তখনই পরিচিত একটা কণ্ঠের স্বর শুনলাম। কি ব্যাপার শাহেদ, কাঁদছো কেন? চমকে তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছেন, হাতে একটা টিফিন বক্স। হয়তো এনামুল সাহেবের জন্য খাবার নিয়ে এসেছেন। আমি তাড়াতাড়ি চোখ মুছে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। মা আমার চোখের দিকে স্থির হয়ে তাকিয়ে রইলেন। সেই চেনা মায়া ভরা চোখ, 12 বছর আগের সেই মা, যিনি আমার সামান্য কেটে গেলেও আঁচল দিয়ে তা মুছে দিতেন। হঠাৎ তিনি আমার মুখের দিকে আরও ভালো করে তাকাতে লাগলেন, আর ঠোঁট কাঁপছিল। গলা ভারী হয়ে এলেও ধীরে ধীরে বললেন,
তোমার তোমার থুতনির নিচে এই কাটা দাগটা কিসের বাবা? আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সাইকেল থেকে পড়ে থুতনি কেটে গেছিল সেদিন, মা সারা রাত একটুও ঘুমাননি। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, কাপা গলায় বললাম, মা চিনতে পারোনি? আমি তোমার সেই অভাগা ছেলে। কথাটা শেষ হতেই মায়ের হাত থেকে টিফিন বক্সটি মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে যেন চারপাশে সব শব্দ থেমে গেল। দুপুরের রোদে বনানীর নিরিবিলি রাস্তায় শুধু আমরা দুজন দাঁড়িয়ে আছি, দুজনেরই চোখে অচলে জল। মা দু হাতে নিজের মুখ ঢেকে ফেললেন, সারা শরীর কাঁপছে। কাপা গলায় বললেন, সায়ান, আমার সায়ান। মায়ের মুখের নিজের আসল নামটা শুনে মনে হলো বুকের ভেতর থেকে জমে থাকা 12 বছরের একটা বরফ মুহূর্তেই গলে গেল। তবুও নিজেকে শক্ত রাখলাম। মা এগিয়ে এসে আমার হাতটা ধরতে চাইলেন। তার চোখে ছিল হাজারটা প্রশ্ন, অনুতাপ আর বুক ভরা মমতা। আমি আলতো করে তার হাতটা সরিয়ে দিলাম। চারপাশে এবার তাকিয়ে নিশ্চিত হলাম কেউ আমাদের দেখছে না। তারপর শান্ত কিন্তু কাপা গলায় বললাম, মা তুমি শান্ত হও, আর একটা কথাও বলবে না। শুধু আমার একটা অনুরোধ রাখো, আমি যে তোমার ছেলে এই সত্যটা দয়া করে আর কাউকে বলবে না, কোনোদিনও না। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়েই রইলেন, চোখে পানি থামছিল না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, সে কি বলিস সায়ান? আমি তোকে কত খুঁজেছি, ওই মানুষটার হাত থেকে তোকে বাঁচাতে আমি পালিয়ে এসেছি। ও আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি না চাই তাহলে তোকে মেরে ফেলবে। আমি বাধ্য হয়ে চলে এসেছি। আমি ভেবেছিলাম তুই তোর দাদির কাছে নিরাপদেই থাকবি। পরে যখন গ্রামের লোক পাঠালাম তখন শুনলাম তোর বাবা মারা গেছে আর তুই নিখোঁজ। বিশ্বাস কর, আমি তোকে নিজের ইচ্ছায় ছেড়ে আসিনি বাবা। আমি মায়ের কথা থামিয়ে দিয়ে বললাম, আমি জানি মা, এই গাড়িতে আঙ্কেলের ড্রাইভারি থেকে তোমার লেখা সেই চিঠিটা পড়েছি। আমি সব জেনে গেছি। আমি জেনেছি আমার মা কোন অপরাধ করেনি। তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন, নিজের সুখ সব কিছুই ত্যাগ করেছিলে। একজন সন্তানের জন্য এর চেয়ে বড় শাস্তির আর কিছুই হতে পারে না। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর এনামুল সাহেব সুন্দর বাড়িটার দিকে তাকিয়ে বললাম, এখানে তোমার সুন্দর একটা সংসার আছে। এনামুল সাহেব খুব ভালো মানুষ, লাবণ্য আছে, আমার ছোট্ট বোন। আর যদি সবাই জানতে পারে আমি তোমার আগের সংসারের ছেলে, তাহলে এই সুন্দর সংসারটা ভেঙে যাবে। আমি সেটা হতে দিব না। মা কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু সায়ান তুই কিভাবে থাকবি এত কষ্ট করে, একা জীবন কাটাবি? আর একটা কথা, এনামুল সব জানে, তোর খোঁজা লোক পাঠিয়েছিল সেও। আমি মৃদু হেসে ফেললাম। সে হাসিতে আনন্দ ছিল না, ছেলে শুধু ভাগ্যকে মেনে নেওয়ার নীরবতা। আমি বললাম, ছোটবেলা থেকেই ভেবেছি এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। রাস্তার ধুলো, ফুটপাথ আর ট্রেনের ছাদ আমাকে বাঁচতে শিখিয়েছে। আমি এখনও সেই মানুষ হিসেবেই বাকি জীবন কাটিয়ে দেব। এটাই আমার অভ্যাস। আমি এনামুল সাহেবের গাড়ির ড্রাইভার হয়েছিলাম শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে, বাবার মৃত্যুর পিছনের রহস্য জানতে। আজ তোমার চিঠি পড়ে সব উত্তর পেয়ে গেছি। আমার আর কোনো অভিমান নেই। আমি নিচু হয়ে রাস্তা থেকে টিফিন বক্সটি তুলে মায়ের হাতে দিলাম। মায়ের হাত তখনও কাঁপছিল। আমি শান্ত গলায় বললাম, মা লাবণ্য আমার ছোট বোন, ও যেন খুব ভালো থাকে। আর তুমি তুমি এই সংসারে সুখে থেকো। আজ থেকে আমি আর সায়ান নই, আমি শুধু শাহেদ। কাল থেকে আমি এই চাকরিতে আসবো না, অন্য কোথাও, অন্য কোনো ঠিকানায় চলে যাব। মা নির্বাক হয়ে আমার দিকে তাকিয়েই রইলেন। চোখের পানি থামছিল না, কিন্তু মুখে কোনো কথা ছিল না। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন এই কঠিন বাস্তবতায় আমার সিদ্ধান্তটাই সবার জন্য সবচেয়ে ভালো। আমি মায়ের পায়ে হাত দিয়ে শেষবারের মতো সালাম করলাম। তারপর পকেট থেকে গাড়ির চাবিটা বের করে তার হাতে দিয়ে বললাম, আঙ্কেলকে বলো জরুরি একটা কাজ পড়ে যাওয়ায় আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আর এরপরে আমি আর কিছু বলতে পারলাম না। গলা ধরে এলো আমার। আর এক মুহূর্ত দাঁড়াতে হয়তো নিজেকে আর সামলাতে পারবো না। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, বড় বড় পা ফেলে বনানীর সেই চেনা গলিটা ধরে হাঁটতে শুরু করলাম। পিছন থেকে মায়ের কাপা কণ্ঠে ভেসে এলো, সায়ান। আমি আর ফিরে তাকালাম না। চোখের কোনোভাবে 2 ফোঁটা অস্ত্র গড়িয়ে পিচ ঢালা রাস্তায় মিশে গেল। তবে বুকটা আজ অদ্ভুত হালকা লাগছিল। 12 বছরের কুয়াশায় সরে গেছে। আমি জেনে গেছি আমার মা নির্দোষ ছিল। তিনি আমাকে ছেড়ে যাননি, বরং আমাকে বাঁচানোর জন্যই নিজের জীবনটাই বদলে ফেলেছিলেন। একটি সত্যি আমার বাকি জীবনের সবচাইতে বড় শক্তি হয়ে থাকবে।
মাথার উপরে তখন ঝলমলে রোদ। আমি ধীরে ধীরে মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম, ফিরে গেলাম আমার সেই চেনা একাকী পৃথিবীর পথে। ধন্যবাদ সবাইকে। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।